উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, একাদশ শ্রেণী। রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। আন্তর্জাতিক আইনের সংজ্ঞা, জাতীয় বা রাষ্ট্রীয় আইন এবং আন্তর্জাতিক আইনের মধ্যে পার্থক্য ও সম্পর্ক। আন্তর্জাতিক আইন কাকে বলে? জাতীয় বা রাষ্ট্রীয় আইনের সাথে আন্তর্জাতিক আইনের পার্থক্য নিরূপণ করো। উত্তর। ভূমিকা। বিংশ শতকের পরবর্তী সময়ে বিশ্বে উত্তরোত্তর রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধি, রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্কের জটিলতা বৃদ্ধি, যুদ্ধের তথা আগ্রাসনের প্রকৃতিগত মৌলিক পরিবর্তন এবং সর্বোপরি রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি প্রভৃতি কারণে আন্তর্জাতিক পটভূমিতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বন্ধন সুদৃঢ়করণের প্রয়োজনে সম্পাদিত বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় সন্ধি, চুক্তি, ঘোষণা, সম্মেলন, আন্তর্জাতিক সংগঠনের সংবিধি প্রভৃতি থেকে উদ্ভূত যে সকল সাধারণ নিয়মাবলী বা বিধিবিধান রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্কের চরিত্র নির্ধারণ করে, আন্তর্জাতিক ক্ষেত্রে কার্যরত অরাষ্ট্রীয় সত্তা ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে রাষ্ট্রগুলির সম্পর্কের প্রকৃতি নির্ধারণ করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের আচরণকে নিয়ন্ত্রিত ও সুসংহত করে, সেই সকল নিয়মের সংকলনকেই সাধারণ অর্থে আন্তর্জাতিক আইন বলে অভিহিত করা হয়। সংজ্ঞাটা অনেকটা বড়, তাই সংজ্ঞাটাকে কয়েকটা পার্ট বাই পার্ট করে আলোচনা করছি। আন্তর্জাতিক আইনের উদ্ভবের কারণ কি? বিংশ শতকের পরবর্তী সময় বিশ্বে উত্তরোত্তর রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধি, রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্কের জটিলতা বৃদ্ধি, যুদ্ধের তথা আগ্রাসনের প্রকৃতিগত ক্ষেত্রে মৌলিক পরিবর্তন এবং সর্বোপরি রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি প্রভৃতি কারণে আন্তর্জাতিক আইনের সৃষ্টি হয়েছে। বিংশ শতকের পরবর্তী সময় অর্থাৎ উপনিবেশবাদের অবসানের পর বিভিন্ন পরাধীন রাষ্ট্রগুলি তাদের ওপর কর্তৃত্ব করতে থাকা রাষ্ট্রগুলির হাত থেকে মুক্তি পায় বা স্বাধীনতা লাভ করে। ভারতবর্ষের মতো বিংশ শতকের পরবর্তী সময় বহু রাষ্ট্র স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা লাভের সময় আবার বহু রাষ্ট্র দ্বিধা বিভক্ত হয়ে যায়। যেরকম ভারতের ক্ষেত্রে পাকিস্তান বা বাংলাদেশের মতো আলাদা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, তেমনি আরও বিভিন্ন ক্ষেত্রে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়ার সৃষ্টি হয়েছে। আরও জার্মানের ক্ষেত্রেও বার্লিন বিভাজনটা সুদৃঢ় হয়েছে। এরকম বহু ক্ষেত্রে বহু রাষ্ট্রের উদ্ভব ঘটে, ফলে রাষ্ট্রগুলির সংখ্যা বৃদ্ধি পায়। এবার এই যে নতুন রাষ্ট্রগুলি তৈরি হলো, তাদের বর্ডার নিয়ে বা তাদের আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে জটিলতাও বৃদ্ধি পায়, কারণ এই রাষ্ট্রগুলোর দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের একা রিপ্রেজেন্ট করার বা পরিচালনা করার ক্ষমতা ছিল না। তারা অন্যের ওপর নির্ভরশীল ছিল। দীর্ঘদিন পরে স্বাধীনতা পাওয়ার ফলে এবং তার সাথে অনেক ক্ষেত্রেই এই রাষ্ট্রগুলো হতো দরিদ্র রাষ্ট্র, সেই সমস্ত কিছু ম্যানেজ করে আন্তর্জাতিক ফিল্ডে নিজেকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হয়েছিল। এছাড়া যুদ্ধের তথা আগ্রাসনের প্রকৃতিগত ক্ষেত্রে মৌলিক পরিবর্তন ঘটে। অর্থাৎ আগেকার দিনে বা বিংশ শতকের আগে, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত যুদ্ধই ছিল সমস্ত সমস্যার সমাধান, আর যে যত বেশি বলবান তার হাতেই বেশি ক্ষমতা থাকত। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখার পর যুদ্ধের থেকে প্রতিটি রাষ্ট্রই খানিকটা পিছিয়ে আসে এবং তখন যুদ্ধের পরিবর্তে আগ্রাসনের ক্ষেত্রে বা ঔপনিবেশিকতার ক্ষেত্রে কিছু নতুন নীতি আপন করতে থাকে। এদেরকে নয়া ঔপনিবেশিকতাবাদ বলে, অথবা বলতে পারো আর্থিক ঔপনিবেশিকতাবাদও বলা হয়। আর্থিক ক্ষেত্রে ডিপেন্ডেবল করে বিভিন্ন রাষ্ট্রের ওপর নিজেদের কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা পাওয়ারফুল রাষ্ট্রগুলো করতে থাকে।
এর ফলে যুদ্ধের তথা আগ্রাসনের বা অন্য রাষ্ট্রকে দখল করার ক্ষেত্রে প্রকৃতির ক্ষেত্রে মৌলিক পরিবর্তন দেখা দেয়। এছাড়াও রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতাও বৃদ্ধি পায়। এই সকল কারণে আন্তর্জাতিক ক্ষেত্রকে সুসংহত এবং সুসংবদ্ধ করার জন্য কিছু নীতির প্রয়োজন দেখা দেয় বা কিছু নিয়ন্ত্রণকারী নীতির প্রয়োজন দেখা দেয়। সেই কারণেই আন্তর্জাতিক আইনের সৃষ্টি হয়। উৎস। তাহলে আন্তর্জাতিক আইনের সংজ্ঞার প্রথম পার্টটা বোঝা গেল যে আন্তর্জাতিক আইনের কেন সৃষ্টি হয়েছে। এবার হচ্ছে দ্বিতীয় পার্ট, উৎস। আন্তর্জাতিক পটভূমিতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বন্ধন সুদৃঢ়করণের প্রয়োজনে সম্পাদিত বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় অর্থাৎ এক রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের সন্ধি, চুক্তি, ঘোষণা, সম্মেলন, আন্তর্জাতিক সংগঠনের সংবিধি প্রভৃতি থেকে এই আন্তর্জাতিক আইন বা আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক নির্ধারণের নীতিগুলি নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের দ্বিপাক্ষিক সন্ধি, যেমন দুটো রাষ্ট্রের মধ্যেকার সন্ধি, আবার কয়েকটা রাষ্ট্রের মধ্যেকার সন্ধি, বা একটা বা কয়েকটা রাষ্ট্রের সঙ্গে আরও একটা বা কয়েকটা রাষ্ট্রের সন্ধি, এই ধরনের সন্ধিগুলোর কথা উল্লেখ করা যেতে পারে বা এই ধরনের চুক্তিগুলোর কথা উল্লেখ করা যেতে পারে। তাছাড়াও বিভিন্ন রাষ্ট্রের মধ্যে স্থিত বিভিন্ন ব্যবসায়িক সংগঠন কর্তৃক অন্যান্য রাষ্ট্রের ব্যবসায়িক সংগঠনের এবং অন্যান্য রাষ্ট্রের সরকারের মধ্যেকার চুক্তিগুলোর কথা বলা যেতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক ঘোষণা, যেমন মানবাধিকার সংক্রান্ত ঘোষণার কথা বলা যেতে পারে। সম্মেলন, মানবাধিকার সংক্রান্ত সম্মেলনের কথা বলা যেতে পারে। বিশ্ব গ্লোবাল ওয়ার্মিং নিয়ে যে সম্মেলনগুলো, সেগুলোর কথা বলা যেতে পারে। এছাড়া হলো আন্তর্জাতিক সংগঠন, অর্থাৎ যেমন ইউএনও বা সার্ক বা ব্রিক্স, সেই ধরনের সংগঠনের সংবিধি বা কনস্টিটিউশন। কনস্টিটিউশন তো সাধারণত দেশের ক্ষেত্রে হয়, এদেরকে বলা হয় সংবিধি বা চার্টার প্রভৃতি থেকে আন্তর্জাতিক আইন উদ্ভূত। এবার হলো আন্তর্জাতিক আইনের সংজ্ঞার দ্বিতীয় পার্ট, বা এটাই হলো মেন সংজ্ঞা। যে সকল সাধারণ নিয়মাবলী বা বিধিবিধান রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্কের চরিত্র নির্ধারণ করে, অর্থাৎ এক রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে, শত্রুতাপূর্ণ হবে নাকি নিরপেক্ষ থাকবে, সেই ধরনের চরিত্র বা সেই ধরনের প্রকৃতি নির্ধারণ করে, সম্পর্কের প্রকৃতি বা সম্পর্কের চরিত্র নির্ধারণ করে। দ্বিতীয়, আন্তর্জাতিক ক্ষেত্রে কার্যরত অরাষ্ট্রীয় সত্তা ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে রাষ্ট্রগুলির সম্পর্কের প্রকৃতি নির্ধারণ করে। অরাষ্ট্রীয় সত্তা মানে যা রাষ্ট্র নয় অথচ এবং রাষ্ট্রগুলোর সংগঠনও নয়, কিন্তু রাষ্ট্রগুলোর ওপর যার প্রভাব অনেক বেশি। বিভিন্ন ধরনের বড় বড় ব্যবসায়িক সংগঠনের কথা বলা যেতে পারে, যেগুলোর রাষ্ট্রের ওপর প্রভাব রয়েছে। বিভিন্ন ধরনের ধর্মীয় সংগঠনের কথা বলা যেতে পারে, যেমন ভ্যাটিকান সিটির পোপের কথা বলতে পারো বা দালাই লামার কথা বলতে পারো। এছাড়াও অনেক ইন্ডাস্ট্রিয়াল ম্যাগনেটের কথা বলতে পারো, যেরকম ইলন মাস্ক বা বিল গেটস। এরা রাষ্ট্র না হয়েও বা রাষ্ট্রদের দ্বারা গঠিত সংগঠন না হওয়া সত্ত্বেও রাষ্ট্রগুলির ওপর যথেষ্ট প্রভাব ফেলে। তাই এই ধরনের সংগঠনগুলির সঙ্গে রাষ্ট্রগুলির সম্পর্কের প্রকৃতি নির্ধারণ করে। আর আন্তর্জাতিক ক্ষেত্রে এই সকলের মানে রাষ্ট্র, অরাষ্ট্রীয় সত্তা এবং আন্তর্জাতিক সংগঠনের আচরণকে নিয়ন্ত্রিত ও সুসংহত করে। সেই সকল নিয়মের সংকলনকেই সাধারণ অর্থে আন্তর্জাতিক আইন বলে অভিহিত করা হয়। অর্থাৎ এগুলোই হলো আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা। এটা সাধারণ অর্থে বা সাধারণভাবে আন্তর্জাতিক আইন বলতে কী বোঝায় সেটা নিয়ে ডিসকাস করা হলো। প্রপার সংজ্ঞা পরে আলোচনা করা হবে। উদ্ভব। এখানে উদ্ভব বলতে আন্তর্জাতিক আইন
সংক্রান্ত ধ্যান ধারণার উদ্ভবের কথা বলা হয়েছে। তার আগেও সন্ধি চুক্তি এগুলো ছিল এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু না কিছু নিয়ম তো ছিলই। 1780 সালে জেমরি বেনথাম সর্বপ্রথম আন্তর্জাতিক আইন শব্দ দুটি বা বাক্যাংশটি প্রয়োগ করেন। তবে তার পূর্বে সেন্ট টমাস অ্যাকুইনাস, হুগো গ্রোটিয়াস, পুফেনডর্ফ প্রমুখ আন্তর্জাতিক আইন সম্পর্কের আলোচনার সূত্রপাত করেছিলেন। 1625 সালের প্রকাশিত একটি বিখ্যাত গ্রন্থে গ্রোটিয়াস আন্তর্জাতিক আইনের কয়েকটি মূল সূত্র তুলে ধরেছিলেন। এরপর থেকেই ধরতে পারো আন্তর্জাতিক আইন সম্পর্কে আলোচনার সূত্রপাত ঘটে। সংজ্ঞা: আন্তর্জাতিক আইনের সংজ্ঞা তথা প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনবিদদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য লক্ষ্য করা যায়। এরূপ মতপার্থক্যের ভিত্তিতে আন্তর্জাতিক আইনের সংজ্ঞাগুলোকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। 1. সনাতন বা সাবেকি সংজ্ঞা, 2. আধুনিক সংজ্ঞা বা সর্বাধুনিক সংজ্ঞা এবং 3. মার্ক্সীয় সংজ্ঞা। প্রথমে চলে আসছি সনাতন বা সাবেকি সংজ্ঞায়। সনাতন বা সাবেকি সংজ্ঞা অনুসারে আন্তর্জাতিক আইন হল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রসমূহ কর্তৃক স্বেচ্ছারোপিত সেই সকল আন্তর্জাতিক নিয়ম, রীতিনীতি ও প্রথার সমষ্টি যেগুলি তাদের পারস্পরিক সম্পর্ক ও আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। এস.জে. লরেন্স, ওপেনহাইম, ফেনউইক, ব্রিয়ারলি প্রমুখরা এই মতামতের সমর্থন করেন। আধুনিক বা সর্বাধুনিক সংজ্ঞা অনুসারে আন্তর্জাতিক আইন হল সেই সব আন্তর্জাতিক নিয়ম, রীতিনীতি ও প্রথার সমষ্টি যেগুলি বাধ্যতামূলকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রসমূহ সহ আন্তর্জাতিক পটভূমিতে কার্যরত অরাষ্ট্রীয় সত্তা ও সংগঠনসমূহের সম্পর্ক ও আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। জে.জি. স্টার্ক, সি.সি. হাইট প্রমুখরা এই সংজ্ঞার উত্থাপন করেছেন। তাহলে আন্তর্জাতিক আইনের প্রথম দু ধরনের সংজ্ঞার মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক আইনের প্রথম সংজ্ঞাটা বা যারা সনাতন বা সাবেকি সংজ্ঞা দিয়েছেন তারা দীর্ঘদিন ধরেই একই ধরনের সংজ্ঞা দিয়ে আসছেন এবং বলে আসছেন আন্তর্জাতিক আইন হলো রাষ্ট্রকেন্দ্রিক আইন। কিন্তু আন্তর্জাতিক আইনের অত্যাধুনিক সংজ্ঞা বা আধুনিক সংজ্ঞা যারা প্রদান করেছেন তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক আইনের প্রকৃতি ও পরিধির পরিবর্তন হয়েছে বলে মনে করেন এবং তার ভিত্তিতেই নিজেদের আধুনিক সংজ্ঞা প্রদান করেছেন। এখানে প্রকৃতি বা পরিধি কিভাবে পরিবর্তিত হয়েছে সেটা আগেই ডিসকাস করেছি যে বিভিন্ন কারণে আন্তর্জাতিক আইন শুধুমাত্র রাষ্ট্রকেন্দ্রিক আর রইল না, বিভিন্ন অরাষ্ট্রীয় সংস্থা, আন্তর্জাতিক সংগঠনও এর মধ্যে যুক্ত হয়েছে। এছাড়াও প্রকৃতিও অনেকটাই বাধ্যতামূলক হয়েছে। যুদ্ধের ভয়াবহতা দেখে আন্তর্জাতিক আইনকে অনেকে বাধ্যতামূলক আইন বলেও এখন বর্ণনা দেন, কারণ বিভিন্ন দেশ যদি এই আন্তর্জাতিক আইন মেনে না চলে তাহলে যুদ্ধের সম্ভাবনা হতে পারে এবং সেই সম্ভাবনার হাত থেকে তারা মুক্তি পেতে চায়, তাই তারা এক প্রকার বাধ্য হয়েই আন্তর্জাতিক আইন পালন করে, বিশেষ করে ছোট এবং কম ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রগুলো। ভিত্তি: সাবেকি সংজ্ঞা অনুসারে আন্তর্জাতিক আইনের প্রধান ভিত্তি হল স্বাভাবিক আইনতত্ত্ব, অর্থাৎ ন্যায়, নীতি, আদর্শ, ঔচিত্যবোধ এর ভিত্তিতেই আন্তর্জাতিক আইন গঠিত। কিন্তু আধুনিক সংজ্ঞা অনুসারে আন্তর্জাতিক আইন বাস্তবিকতার ভিত্তিতে গঠিত। পরিধি: সাবেকি সংজ্ঞা অনুসারে আন্তর্জাতিক আইনের পরিধি হল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, অর্থাৎ আন্তর্জাতিক আইন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রসমূহের আচার আচরণকে ও পারস্পরিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। কিন্তু আধুনিক সংজ্ঞা অনুসারে আন্তর্জাতিক আইন শুধু সার্বভৌম রাষ্ট্রসমূহই নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রের বহু অরাষ্ট্রীয় সত্তা ও আন্তর্জাতিক সংগঠনের আচার আচরণকে ও পারস্পরিক সম্পর্ককেও নিয়ন্ত্রণ করে। প্রকৃতি: সাবেকি সংজ্ঞা অনুসারে
আন্তর্জাতিক আইন হলো রাষ্ট্রসমূহ কর্তৃক স্বেচ্ছারোপিত, অর্থাৎ স্বেচ্ছায় নিজেদের ওপর আরোপিত, বাধ্যতামূলক নয়। কিন্তু আধুনিক সংজ্ঞা অনুসারে আন্তর্জাতিক আইন হলো বাধ্যতামূলক, রাষ্ট্রগুলির ওপর বাধ্যতামূলক। সাবেকি সংজ্ঞা অনুসারে আন্তর্জাতিক আইনের উৎস হলো বিভিন্ন নিয়ম, রীতিনীতি ও প্রথার সমষ্টি। আন্তর্জাতিক আইন সুসংবদ্ধ নয়, কিন্তু আধুনিক সংজ্ঞা অনুসারে আন্তর্জাতিক আইনকে সুসংবদ্ধ করার চেষ্টা চলছে এবং বর্তমানে আন্তর্জাতিক আইন অনেকটাই সুসংবদ্ধ, কারণ ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধির মাধ্যমে অনেক আন্তর্জাতিক আইনকেই সুসংবদ্ধ করা হয়েছে। এই দু প্রকার সংজ্ঞা ছাড়াও আরও এক প্রকার সংজ্ঞা আছে, সেটা হলো মার্ক্সীয় সংজ্ঞা। আন্তর্জাতিক আইন হলো সেই সব বিধিবিধানের সমষ্টি যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিক্ষিপ্তভাবে বিস্তৃত তৎকালীন প্রভুত্বকারী সামাজিক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন ধরনের শ্রেণী চরিত্র বিশিষ্ট রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে। অর্থাৎ মার্ক্সীয় সংজ্ঞা অনুসারে আন্তর্জাতিক আইন হলো সেই সব বিধিবিধানের সমষ্টি যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিক্ষিপ্তভাবে বিস্তৃত তৎকালীন প্রভুত্বকারী সামাজিক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন ধরনের শ্রেণী চরিত্র বিশিষ্ট রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে। জি.আই. টুনকিন প্রমুখরা এই মার্ক্সীয় সংজ্ঞার সমর্থক। মার্ক্সবাদ অনুসারে পৃথিবীতে আইন, প্রশাসন যাই চলছে পুরোটাই সমাজে প্রভুত্বকারী বা আর্থিক দিক থেকে বলীয়ান এবং ক্ষমতাসম্পন্ন শ্রেণীর হাতে কুক্ষিগত। তাই মার্ক্সবাদীদের মতে সমাজতন্ত্র গঠনের আগে পর্যন্ত আন্তর্জাতিক আইন বলতে সেই সকল নিয়ম নীতির সমষ্টিকে বোঝানো হতো যেগুলি বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত ক্ষমতাবান এবং আর্থিক দিক থেকে বলীয়ান শ্রেণী রয়েছে বা ব্যক্তিরা রয়েছে তাদের সুবিধার্থে বা তাদের মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য রচিত। কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠিত হওয়ার পর এই সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির মধ্যে বা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সমাজতন্ত্রের আদর্শ প্রচারের জন্য এবং ধনতান্ত্রিক রাষ্ট্রগুলির সঙ্গে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির সমন্বয় বিধান এবং সামঞ্জস্য বিধানের জন্য আন্তর্জাতিক আইনের প্রয়োগ করা হয়েছিল। আবার বর্তমানে একমেরু কেন্দ্রিক বিশ্বের ক্ষেত্রে ধীরে ধীরে পুরনো মার্ক্সীয় সংজ্ঞাতেই ফিরে যাচ্ছে আন্তর্জাতিক আইন সম্পর্কে। যে সমস্ত মার্ক্সীয় রাষ্ট্রবিজ্ঞানীরা সংজ্ঞা প্রদান করেছেন তারা বলতে চাইছেন যে এখন আবার একই পরিস্থিতি তৈরি হয়েছে যে আন্তর্জাতিক আইন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিক্ষিপ্তভাবে বিস্তৃত যে সমস্ত প্রভুত্বকারী শ্রেণী বা ধনবান এবং ক্ষমতাবান শ্রেণী তাদের স্বার্থে কাজ করছে বা তাদের স্বার্থ রক্ষার জন্য ক্ষমতাহীন শ্রেণীর ওপর চাপিয়ে দেওয়া নিয়মনীতির সমষ্টিকে বলা হয়। এবার এই সংজ্ঞাগুলো প্রত্যেকটা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী কর্তৃক যে সমস্ত কোটেশন দেওয়া হয়েছে সেগুলো পড়ে দিচ্ছি। বোঝানোটা মোটামুটি হয়ে গেছে, তাই আমি আর আরেকবার করে বোঝালাম না, জাস্ট রিডিং পড়ে যাচ্ছি। 1. সনাতন সংজ্ঞা। সনাতন সংজ্ঞা অনুসারে আন্তর্জাতিক আইন হলো সেই সব আন্তর্জাতিক নিয়ম, রীতিনীতি ও প্রথার সমষ্টি যেগুলি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রসমূহের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিক আইনের সাবেকি বা সনাতন সংজ্ঞায় স্বাভাবিক আইন তত্ত্বের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এস.জে. লরেন্স, ওপেনহাইম, ফেনউইক, ব্রিয়ারলি প্রমুখ কর্তৃক প্রদত্ত সংজ্ঞা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। লরেন্সের মতে যেসব নিয়মকানুন সভ্য রাষ্ট্রসমূহের পারস্পরিক আচার ব্যবহারকে নিয়ন্ত্রণ করে সেগুলিকে আন্তর্জাতিক আইন বলা হয়। ইন্টারন্যাশনাল ল
is the rules which determines the conduct of general body of civilized states in their mutual dealings. প্রখ্যাত আন্তর্জাতিক আইনবিদ ওপেনহাইম সেই সব প্রথা, রীতিনীতি ও নিয়মাবলীর সমষ্টিকে আন্তর্জাতিক আইন বলে বর্ণনা করেছেন যেগুলির বাধ্যবাধকতা সভ্য রাষ্ট্রগুলি পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে স্বীকার করে নেয়। Law of nations or international law is the name for the body of customary law and conventional rules which are considered binding by civilized states in their intercourse with each other. ফেনউইকের মতে আন্তর্জাতিক আইন হলো সেই সব সাধারণ নীতি এবং সুনির্দিষ্ট নিয়মের সমষ্টি যেগুলিকে আন্তর্জাতিক সমাজের সদস্যরা তাদের পারস্পরিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে মেনে চলে। ব্রিয়ারলি, জিসাপ প্রমুখ আন্তর্জাতিক আইনের অনুরূপ সংজ্ঞা প্রদান করেছেন। ইন্টারন্যাশনাল ল মে বি ডিফাইন্ড ইন ব্রড টার্মস অ্যাজ দ্য বডি অফ জেনারেল প্রিন্সিপালস অ্যান্ড স্পেসিফিক রুলস which are binding upon the members of the international community in their mutual relations. Charles Fenwick. The laws of nations or international law may be defined as the body of rules and principles of actions which are binding upon civilized states in their relations with each other. J.L. Brearley. International law or the law of nations must be defined as the law applicable to states in their mutual relations with states. Philip Jessup. এই হলো আন্তর্জাতিক আইনের সাবেকি বা সনাতন সংজ্ঞা। এবার আসছি সর্বাধুনিক সংজ্ঞায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক রাজনীতির মৌলিক পরিবর্তনের গতি প্রকৃতি এবং তার ফলস্বরূপ আন্তর্জাতিক আইনের প্রকৃতি ও পরিধির বৃদ্ধি লক্ষ্য করে জে.জি. স্টার্ক, সি.সি. হাইট প্রমুখ ব্যাপক অর্থে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা নির্ধারণের চেষ্টা করেছেন। আন্তর্জাতিক আইনের প্রকৃতির পরিবর্তন মানে হচ্ছে বাধ্যতামূলক প্রকৃতি আপন করেছে আন্তর্জাতিক আইন বা প্রকৃতি ধারণ করেছে আন্তর্জাতিক আইন। আগে যেটা অনেকটাই স্বেচ্ছামূলক ছিল। আর পরিধি বৃদ্ধির কথা বলতে গেলে বলতে হয় আন্তর্জাতিক আইনের বিষয়বস্তুর মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও আন্তর্জাতিক অরাষ্ট্রীয় সত্তাগুলিও যোগদান করেছে। তাদের মতে বর্তমানে শুধু সার্বভৌম রাষ্ট্রসমূহই নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রের বহু অরাষ্ট্রীয় সত্তা ও আন্তর্জাতিক সংগঠন আন্তর্জাতিক আইনের পরিধির অন্তর্ভুক্ত এবং আন্তর্জাতিক আইন এদের সকলের ওপর আইনগতভাবে বাধ্যতামূলক। এই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক আইনের নতুন সংজ্ঞা প্রদান করতে গিয়ে স্টার্ক বলেছেন যে আন্তর্জাতিক আইন হলো সেই সব নিয়ম ও আচার আচরণের নীতি যেগুলি রাষ্ট্রসমূহ পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে মেনে চলতে বাধ্য এবং নিম্নলিখিত বিষয়গুলি যার অন্তর্ভুক্ত বলে বিবেচিত হয়। 1. আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থার কার্যাবলী, তাদের পারস্পরিক সম্পর্ক এবং তাদের সঙ্গে রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ক বিষয়ক আইনের অনুশাসন। আর 2. আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যক্তি তথা অন্যান্য অরাষ্ট্রীয় সত্তার অধিকার ও কর্তব্য। International law may be defined as the body of law which is composed for its greater part of the principles and rules of conduct which states feel themselves bound to observe and therefore do commonly observe in their relations with each other, and which includes also a. the rules of law relating to the functioning of international institutions or organizations, their relations with each other and their relations with states and individuals. B. certain rules of law relating of individuals and non-state entities so far as the rights or duties of such individuals and non-state entities are concerned of the international community. J.G. Stark. এবার আসছি মার্ক্সীয় সংজ্ঞায়। 1917 সালের অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের পরবর্তী সময় পূর্বতন সোভিয়েত ইউনিয়নের অ্যাকাডেমি অফ সায়েন্সেস অফ দ্য ইউএসএসআর কর্তৃক
প্রকাশিত আন্তর্জাতিক আইনের পাঠ্যপুস্তকে বলা হয়েছিল যে সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের নিজেদের মধ্যে এবং সমাজতান্ত্রিক ও অসমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান সহ দ্বন্দ্ব ও সহযোগিতামূলক পারস্পরিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করার জন্য যেই সব নিয়ম রয়েছে সেগুলির সমষ্টিই হলো আন্তর্জাতিক আইন। অর্থাৎ সমাজতান্ত্রিক বিপ্লব হওয়ার পরে এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রের গঠন হওয়ার পরে সেই সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি এবং তাদের সঙ্গে ধনতান্ত্রিক রাষ্ট্রগুলির মধ্যে দ্বন্দ্ব ও সহযোগিতামূলক পারস্পরিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার জন্য যে সকল নিয়মগুলি রয়েছে সেগুলোকেই বলা হয় আন্তর্জাতিক আইন। পরবর্তী সময় সোভিয়েত ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস আন্তর্জাতিক আইনের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেছিল যে আন্তর্জাতিক শান্তি এবং শান্তিপূর্ণ সহাবস্থান ও সমাজতান্ত্রিক আন্তর্জাতিকতা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রচিত নিয়মাবলী হল আন্তর্জাতিক আইন। অর্থাৎ প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে সমাজতন্ত্রের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্যই তৈরি হয়েছে আন্তর্জাতিক আইন। জিআই টুনকিং সম্পাদিত ইন্টারন্যাশনাল ল নামক গ্রন্থে বিভিন্ন ধরনের শ্রেণীচরিত্র বিশিষ্ট রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণকারী নিয়মাবলীর সমষ্টিকেই আন্তর্জাতিক আইন বলে অভিহিত করা হয়েছে। অর্থাৎ ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক এবং ধরতে গেলে মধ্যবর্তী এই বিভিন্ন শ্রেণীচরিত্র বিশিষ্ট রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী নিয়মের সমষ্টিকেই আন্তর্জাতিক আইন বলা হয়। Contemporary international law is the aggregate of norms which are created by agreement between states of different social systems, reflects the concordant wills of the state, and have a generally democratic character, regulate relations between them in the process of struggle and cooperation, in the direction of ensuring peace and peaceful coexistence and freedom and independence of people, and are secured when necessary by coercion effectuated by states individually or collectively. প্রফেসর জিআই টুনকিন। অর্থাৎ তার মতানুসারে বিভিন্ন ধরনের সোশ্যাল সিস্টেম রয়েছে এরকম রাষ্ট্রগুলির ইচ্ছের প্রকাশ ঘটানোর জন্য এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের সম্পর্ক নির্ধারণ করার জন্য বা সম্পর্ককে ভালো করার জন্য আন্তর্জাতিক আইন তৈরি হয়েছে, যার উদ্দেশ্য হল শান্তি রক্ষা, শান্তিপূর্ণ সহাবস্থান, স্বাধীনতা রক্ষা এবং যদি প্রয়োজন পড়ে এই ধরনের আইনগুলিকে বলবৎ করার জন্য যৌথভাবে বা এককভাবে রাষ্ট্রগুলো বলপ্রয়োগও করতে পারে। অর্থাৎ মার্ক্সবাদীদের মতে আন্তর্জাতিক আইন হলো সেই সব বিধিবিধানের সমষ্টি যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিক্ষিপ্তভাবে বিস্তৃত তৎকালীন প্রভুত্বকারী সামাজিক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য সৃষ্ট ও প্রযুক্ত। এই হলো আন্তর্জাতিক আইনের সংজ্ঞা। এবার আসছি আন্তর্জাতিক আইন এবং জাতীয় আইনের মধ্যে পার্থক্য। জাতীয় বা রাষ্ট্রীয় আইন এবং আন্তর্জাতিক আইনের মধ্যে পার্থক্য। নির্দিষ্ট রাষ্ট্রের অভ্যন্তরীণ সীমানার মধ্যে থাকা ব্যক্তি, সংস্থা, আইনি সত্তার আচরণকে নিয়ন্ত্রণ করে অপরাধমূলক বিচার, সম্পত্তির অধিকার, চুক্তি আইন এবং নাগরিক স্বাধীনতা সহ গার্হস্থ্য উদ্বেগের মতো বিষয়গুলি সংক্রান্ত সমস্যা সমাধানকারী বিধিবিধানের সমষ্টি হল জাতীয় আইন। অর্থাৎ জাতীয় আইন কাকে বলে না, জাতীয় আইন সেই সকল নিয়মনীতির সমষ্টিকে বা বিধিবিধানের সমষ্টিকে বোঝায় যা একটি রাষ্ট্রের মধ্যে বা রাষ্ট্রের সীমানার মধ্যেই কার্যকর। রাষ্ট্রের সীমানার মধ্যে অবস্থিত বিভিন্ন ব্যক্তি, সংস্থা এবং আইনি সত্তা অর্থাৎ লিগ্যাল পারসনস যাদেরকে বলা হয়, যেমন কর্পোরেট বা বিভিন্ন কোম্পানিজ, এগুলোর ওপর প্রযোজ্য।
এই সমস্ত কিছুর আচরণকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রীয় আইন মূলত অপরাধমূলক বিচার, সম্পত্তির অধিকার, চুক্তি আইন এবং নাগরিক স্বাধীনতা ও গার্হস্থ্য উদ্বেগের মতো বিষয়গুলি, অর্থাৎ যেগুলি কোনো দেশের মধ্যে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে জড়িত সমস্যা, সেগুলো সমাধান করতে সৃষ্টি হয়েছে। আর সমগ্র বিশ্বজুড়ে বিস্তৃত বিভিন্ন সার্বভৌম রাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক সত্তার মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ করে মানবাধিকার, আন্তর্জাতিক বাণিজ্য, পরিবেশ সুরক্ষা এবং সশস্ত্র সংঘাতের মতো বিশ্বব্যাপী তাৎপর্যপূর্ণ সমস্যাগুলির সমাধান করার জন্য রচিত নিয়মনীতির সংকলনকে বলা হয় আন্তর্জাতিক আইন। অর্থাৎ আন্তর্জাতিক আইন কোনো রাষ্ট্রীয় সীমানার মধ্যে আবদ্ধ নয়, সমগ্র বিশ্বজুড়ে বিস্তৃত এবং মূলত সার্বভৌম রাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক সত্তার মধ্যে সম্পর্ক নির্ধারণ করে, যেক্ষেত্রে জাতীয় আইন শুধুমাত্র ব্যক্তির মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। আর জাতীয় আইন যেখানে অপরাধ বা সম্পত্তি বা চুক্তি বা নাগরিক স্বাধীনতা বা গার্হস্থ্য উদ্বেগের মতো বিষয়গুলি সংক্রান্ত সমস্যার সমাধান করে, সেক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানবাধিকার, আন্তর্জাতিক বাণিজ্য, পরিবেশ সুরক্ষা এবং সশস্ত্র সংঘাতের মতো বিশ্বব্যাপী তাৎপর্যপূর্ণ সমস্যাগুলির সমাধান করার জন্য রচিত। এবার আসছি আন্তর্জাতিক আইন এবং জাতীয় আইনের মধ্যে পার্থক্যগুলিতে। জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইনের মধ্যকার পার্থক্যগুলি হল: 1. পরিধিগত পার্থক্য। রাষ্ট্রীয় আইন একটি সার্বভৌম রাষ্ট্রের সীমানার মধ্যে ব্যক্তি, সংস্থা এবং আইনি সত্তার আচরণকে নিয়ন্ত্রণ করে। অপরপক্ষে আন্তর্জাতিক আইন সার্বভৌম রাষ্ট্রসমূহ, আন্তর্জাতিক ক্ষেত্রে কার্যরত বিভিন্ন অরাষ্ট্রীয় সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনসমূহের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ পরিধির দিক থেকে দু ধরনের পার্থক্য দেখা যায়। এক হচ্ছে রাষ্ট্রীয় আইন রাষ্ট্রের সীমার মধ্যে কাজ করে, কিন্তু আন্তর্জাতিক আইন সমগ্র বিশ্বে কার্যরত। আর দ্বিতীয় হলো রাষ্ট্রীয় আইন ব্যক্তি, সংস্থা এবং আইনি সত্তার আচরণকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আন্তর্জাতিক আইন সার্বভৌম রাষ্ট্রসমূহ, আন্তর্জাতিক ক্ষেত্রে কার্যরত বিভিন্ন অরাষ্ট্রীয় সত্তা এবং আন্তর্জাতিক সংগঠনসমূহের ক্ষেত্রে প্রযোজ্য। নাম্বার 2, প্রকৃতিগত পার্থক্য। রাষ্ট্রীয় আইন বাধ্যতামূলক, কিন্তু আন্তর্জাতিক আইন স্বেচ্ছামূলক। রাষ্ট্রের অভ্যন্তরে অবস্থিত সকলেই রাষ্ট্রীয় আইন মেনে চলতে বাধ্য, কিন্তু আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সকল রাষ্ট্র, অরাষ্ট্রীয় সত্তা বা সংগঠনের উপর বাধ্যতামূলকভাবে কোনো আইন প্রযুক্ত হয় না। সার্বভৌম রাষ্ট্রগুলি স্বেচ্ছায় আন্তর্জাতিক আইন পালন করে। নাম্বার 3, স্বীকৃতিগত পার্থক্য। রাষ্ট্রীয় আইন সার্বভৌম ক্ষমতাসম্পন্ন কর্তৃত্ব কর্তৃক সমর্থিত, কিন্তু আন্তর্জাতিক আইনের প্রতি সমগোত্রীয় ক্ষমতাসম্পন্ন কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই। অর্থাৎ রাষ্ট্রীয় আইন রাষ্ট্রের সরকার প্রণয়ন করে এবং প্রয়োগ করে, এবং আইন ভঙ্গ করলে সরকার শাস্তিও প্রদান করে। কিন্তু আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে আইন প্রণয়ন করার জন্য বা আইন প্রয়োগ করার জন্য বা আইন ভঙ্গ করলে শাস্তি দেওয়ার জন্য এরকম কোনো সমগোত্রীয় বা সমক্ষমতা সম্পন্ন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই বা প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ নেই। রাষ্ট্রীয় আইন প্রণয়নের জন্য প্রতিটি রাষ্ট্রে আইনসভা নামক একটি সুনির্দিষ্ট কর্তৃপক্ষ থাকে, কিন্তু আন্তর্জাতিক আইন প্রণয়নের জন্য এরূপ কোনো আন্তর্জাতিক আইনসভার অস্তিত্ব নেই। আন্তর্জাতিক আইন প্রণয়নকারী ও প্রয়োগকারী কর্তৃপক্ষ হল সম্মিলিত জাতিপুঞ্জ। বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক আইন প্রণয়ন করার প্রাথমিক দায়িত্ব সাধারণ সভার হাতে এবং কার্যকর করার দায়িত্ব নিজের নিরাপত্তা পরিষদের উপর অর্পণ করেছে। তাই আন্তর্জাতিক আইন প্রণয়নের ও কার্যকর করার জন্য সুনির্দিষ্ট কর্তৃপক্ষ পুরোপুরি নেই, একথা সম্পূর্ণরূপে সমর্থনযোগ্য নয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে বিশ্বের অধিকাংশ রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হলেও সব রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয়। অর্থাৎ রাষ্ট্রীয় আইন রাষ্ট্রের মধ্যে অবস্থিত প্রত্যেকটি ব্যক্তি সংস্থার ওপর প্রযোজ্য।
রাষ্ট্রের আইনসভা যে আইন প্রণয়ন করে সেই আইন সবাই মেনে চলতে বাধ্য, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এরকম কোনো আইনসভা নেই যার কর্তৃক প্রণীত আইন সবাই মেনে চলতে বাধ্য। তবে হ্যাঁ, সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক আইনের প্রণয়ন ও প্রণয়ন করে সাধারণ সভার মাধ্যমে সাধারণত, আর প্রয়োগ করে নিরাপত্তা পরিষদের মাধ্যমে। কিন্তু তা সত্ত্বেও এই আইনগুলি সবার ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। প্রথম কথা, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য বিশ্বের প্রতিটি রাষ্ট্র নয়। আর দ্বিতীয় কথা, যেসব রাষ্ট্র সদস্য তারাও মেনে চলতে বাধ্য নয়। তাই যে বাধ্যবাধকতা বা যে আইনি কর্তৃত্ব আইনসভার আছে, সেই ধরনের কোনো ক্ষমতা সম্পন্ন আইনসভা আন্তর্জাতিক ক্ষেত্রে নেই। নাম্বার 4, উৎসগত পার্থক্য। রাষ্ট্রীয় আইনের মূল উৎস হল সাংবিধানিক নীতি অনুসারে আইনসভা কর্তৃক প্রণীত আইন এবং আইনসভা কর্তৃক অর্পিত ক্ষমতা বলে প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক সৃষ্ট আনুষঙ্গিক নিয়ম ও নীতি। প্রথা, রীতিনীতি, লোকাচার শুধুমাত্র তখনই রাষ্ট্রীয় আইনের মর্যাদা লাভ করে যখন তা আইনসভা কর্তৃক স্বীকৃতি পায়। কিন্তু আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধি অনুসারে বা সংবিধির 38 নম্বর ধারা অনুসারে আন্তর্জাতিক আইনের প্রধান উৎস হল 1, সাধারণ বা বিশেষ আন্তর্জাতিক চুক্তি দ্বারা সৃষ্ট এবং বাদী ও বিবাদী রাষ্ট্রগুলি কর্তৃক প্রকাশ্যভাবে স্বীকৃত নিয়মাবলী। 2, আন্তর্জাতিক প্রথাসমূহ। 3, সভ্য জাতিসমূহ কর্তৃক স্বীকৃত আইনের সাধারণ নিয়মাবলী। এবং 4, বিভিন্ন রাষ্ট্রের প্রথিতযশা আইনবিদদের প্রচারিত শিক্ষাসমূহ। অর্থাৎ যেহেতু কোনো সেরকম আইনসভা নেই, তাই সন্ধি, চুক্তি, ঘোষণার মধ্যেই আন্তর্জাতিক আইনের উৎসগুলি সীমাবদ্ধ বা বিক্ষিপ্ত। নাম্বার 5, স্বচ্ছতাগত পার্থক্য। জাতীয় আইন প্রকৃতিগতভাবে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট, কিন্তু আন্তর্জাতিক আইন পৃথিবীর বিভিন্ন প্রান্তে সংগঠিত সন্ধি, চুক্তি ও অন্যান্য দলিলের মধ্যে বিক্ষিপ্তভাবে বিন্যস্ত। যদিও কোনো রাষ্ট্রের আইনই সম্পূর্ণভাবে লিপিবদ্ধ নয় এবং আন্তর্জাতিক আইনকেও সুসংবদ্ধভাবে লিপিবদ্ধকরণের প্রচেষ্টা চলছে। এ প্রসঙ্গে 1856 সালের প্যারিস ঘোষণা, 1899 সালের, 1907 সালের এবং 1930 সালের হেগ সম্মেলন, সর্বোপরি 1947 সালের 21শে নভেম্বর সাধারণ সভা কর্তৃক আন্তর্জাতিক আইন কমিশন গঠনের কথা উল্লেখ করা যেতে পারে। তবুও রাষ্ট্রীয় আইনের তুলনায় আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সুসংবদ্ধতার অভাব পরিলক্ষিত হয়। রাষ্ট্রীয় আইন যেহেতু আইনসভা কর্তৃক একবারে প্রণীত, তাই ততটা সুসংবদ্ধ আন্তর্জাতিক আইন নয়, কারণ পুরো বিশ্বের মধ্যে ছড়ানো এবং বিভিন্ন সন্ধি চুক্তির মধ্যে বিন্যস্ত। নাম্বার 6, আইনের ব্যাখ্যাকর্তার ক্ষমতার ক্ষেত্রে পার্থক্য। আইনের ব্যাখ্যাকর্তা হলো আদালত। রাষ্ট্রীয় আদালত রাষ্ট্রীয় আইনের ব্যাখ্যা করে এবং আইন ভঙ্গকারীকে উপযুক্ত শাস্তি প্রদান করতে পারে, কারণ নিজ নিজ এলাকার ওপর তাদের কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত। যদিও আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা প্রদান করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিরোধের মীমাংসা করে ক্ষতিপূরণের পরিমাণ ও প্রকৃতি নির্ধারণ করে, তবুও আন্তর্জাতিক আদালতের হাতে কোনো আবশ্যিক এখতিয়ার নেই বলে বিভিন্ন মামলার রায় অকার্যকর রয়ে গেছে। তাই অনেকে আন্তর্জাতিক আদালতকে প্রকৃত আদালতের সমকক্ষ মানতে নারাজ। তবে ক্রমবর্ধমান মামলা আন্তর্জাতিক বিচারালয়ের প্রাধান্য প্রমাণ করে। অর্থাৎ আন্তর্জাতিক আদালতের যেহেতু আবশ্যিক এখতিয়ার নেই বা যেহেতু আন্তর্জাতিক আদালতের রায় মান্য করা বাধ্যতামূলক নয়, তাই আন্তর্জাতিক আদালতকে অনেকে রাষ্ট্রীয় আদালতের সমকক্ষ মনে করেন না। রাষ্ট্রীয় আদালত অবশ্যই অনেক বেশি ক্ষমতা সম্পন্ন এবং রাষ্ট্রের ওপর বা নিজের এলাকার ওপর তাদের একটা আবশ্যিক এখতিয়ার আছে বলে তাদের কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত। নাম্বার 7, আইন কার্যকরকারী
প্রাতিষ্ঠানিক কাঠামোকেন্দ্রিক পার্থক্য। রাষ্ট্রীয় আইন প্রয়োগ ও পালন করার জন্য যেরকম শাসন বিভাগ আছে, সেই রকম কোনো সমগোত্রীয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইন পালন সুনিশ্চিত করার জন্য নেই। যদিও জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যেমন আইন প্রণয়ন করার জন্য কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো নেই আন্তর্জাতিক ক্ষেত্রে, ঠিক সেরকমই আইন প্রয়োগ করার জন্য যেরকম শাসন বিভাগ, তাদের পুলিশ, সিবিআই ইত্যাদি প্রভৃতি রয়েছে, সেরকম রাষ্ট্রের মধ্যে যেমন এগুলো রয়েছে, সেরকম আন্তর্জাতিক ফিল্ডে কোনো শাসন বিভাগ নেই। যদিও নিরাপত্তা পরিষদ কিছুটা হলেও এই ধরনেরই কাজ করে, কিন্তু সেই একই কথা নিরাপত্তা পরিষদের কথা মানা বা বাধ্যতামূলক নয়। তার জন্য নিরাপত্তা পরিষদের অতটা ক্ষমতা নেই বললেই চলে। নাম্বার 8, আইনের ভিত্তিগত পার্থক্য। রাষ্ট্রীয় আইন পালনের প্রাথমিক কারণ হলো শাস্তির ভয়, কিন্তু আন্তর্জাতিক আইনের ভিত্তি শাস্তির ভয় নয়, বরং আইনের উপযোগিতা ও জনসমর্থন। যদিও রাষ্ট্রের আইনও শুধুমাত্র শাস্তির ভয় দেখিয়ে সুদীর্ঘকাল চালু রাখা যায় না। জাতীয় আইনের মতো আন্তর্জাতিক আইনেরও ভিত্তি হলো সাধারণ স্বীকৃতি। মেইন, স্যাভিনি প্রমুখের মতে সমাজের মধ্যে সংখ্যালঘু অপরাধমূলক মানসিকতার মানুষই কেবল শাস্তির ভয়ে আইন মেনে চলে। অধিকাংশ মানুষই অভ্যাসবশত অসচেতনভাবেই আইন মান্য করে। একই কথা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রেও প্রযোজ্য। বলা বাহুল্য, সর্বব্যাপী যুদ্ধকে প্রতিরোধ করা, পারস্পরিক বিরোধ বিবাদ এর সুষ্ঠু মীমাংসা করা, কিংবা আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করার বিষয় আন্তর্জাতিক আইনের উপযোগিতা উপলব্ধি করেই বিভিন্ন রাষ্ট্র স্বতঃপ্রণোদিতভাবে সেই আইন মেনে চলতে এক প্রকার বাধ্য। অর্থাৎ রাষ্ট্রের আইন সাধারণত রাষ্ট্রের লোক মেনে চলে, যদি না মেনে চলি তাহলে শাস্তি পাবো এই ভয়ে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ভয় নয়, বরং এই আইন মেনে না চললে একটা অরাজকতা তৈরি হবে, সেই সম্পর্কে উপলব্ধি করেই এবং জনসমর্থনের ভিত্তিতেই যে এই আইন মেনে চলা উচিত, এই ধরনের ধারণা থেকেই আন্তর্জাতিক আইন সকলে মেনে চলে। পয়েন্ট নাম্বার 9, আইন কার্যকর করার পদ্ধতির পার্থক্য। বলপ্রয়োগের মাধ্যমে অর্থাৎ আইন অমান্যকারী ব্যক্তির শাস্তিদানের মাধ্যমে রাষ্ট্রীয় আইনকে বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আইন মানতে অস্বীকার করলে আন্তর্জাতিক আইনকে কার্যকর করার এরকম কোনো প্রত্যক্ষ শাস্তিদানের ব্যবস্থা নেই। যেটা আগের পয়েন্ট বললাম, যে রাষ্ট্রের আইন মেনে চলার মেন কারণই হলো শাস্তির ভয়, না পালন করলে শাস্তি হতে পারে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো রাষ্ট্র বা অরাষ্ট্রীয় সংস্থা যদি আন্তর্জাতিক আইন পালন না করে তাহলে তার শাস্তির কোনো ব্যবস্থা নেই। যদিও প্রত্যক্ষভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কোনো ব্যবস্থা না থাকলেও পরোক্ষভাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক আইন কার্যকর করা সম্ভব। উদাহরণস্বরূপ জাতিসংঘের সনদের 7ম অধ্যায়ে অর্থনৈতিক, আর্থিক এবং সামরিক নিষেধাজ্ঞাগুলি জারি করার কথা বলা যেতে পারে। তাছাড়া বিশ্ব জনমত কর্তৃক সমর্থিত আন্তর্জাতিক আইনকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করা ক্ষমতা কোনো রাষ্ট্রেরই নেই। অর্থাৎ ডাইরেক্টলি শাস্তি না দিতে পারলেও পরোক্ষভাবে অসহযোগ বা নিষেধাজ্ঞা জারির মাধ্যমে শাস্তি প্রদান করাই যেতে পারে, এবং এই ধরনের ঘটনা যাতে ঘটতে না পারে সেই ভয়ে, তাছাড়া বিশ্বের জনগণ যেন কোনো রাষ্ট্রের বিরুদ্ধে না চলে যায় সেই ভয়ে অনেক ক্ষেত্রেই রাষ্ট্রগুলি এই আইন মেনে চলে। 10, আইনের সম্মানগত পার্থক্য। ব্যক্তির স্বাধীনতা থেকে রাষ্ট্রের আইনকে উচ্চতর স্থানে প্রতিষ্ঠিত করা হয়, ফলে রাষ্ট্রীয় আইনের কর্তৃত্ব বৃদ্ধি পায়। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় সার্বভৌমিকতাকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে।
স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক আইনের তুলনায় রাষ্ট্রীয় আইন অধিক কর্তৃত্ব সম্পন্ন রূপে প্রতিষ্ঠিত। অর্থাৎ রাষ্ট্রের ব্যক্তির স্বাধীনতার থেকে বেশি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের আইনকে দেওয়া হয়। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। সার্বভৌমিকতা আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে থাকে, রাষ্ট্রগুলির সার্বভৌমিকতা। তারপর আসে আন্তর্জাতিক আইনের কথা। অর্থাৎ কোনো রাষ্ট্রের অভ্যন্তরে কোনো ব্যক্তি যদি রাষ্ট্রের আইনকে অমান্য করে, তাহলে সেই ব্যক্তির ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার রাষ্ট্রের আছে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো রাষ্ট্র যদি আন্তর্জাতিক আইনকে অমান্য করে, তাহলে নিরাপত্তা পরিষদ বা জাতিসংঘ বা অন্য কোনো রাষ্ট্রের সেই রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়বস্তুর ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার নেই। আইডি লেভিনের মতে, সার্বভৌমিকতার নীতি আন্তর্জাতিক আইনের অস্তিত্বহীনতা প্রকাশ করে না, প্রকাশ করে তার বিশেষ প্রকৃতি এবং জাতীয় আইনের সঙ্গে তার পার্থক্যকে। যেমন সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 2-7 নং ধারা অনুসারে সম্মিলিত জাতিপুঞ্জ কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। এই ধরনের ধারার ফলে বহুবার আন্তর্জাতিক আইনকে অগ্রাহ্য করা হয়েছে। এর প্রকৃষ্ট উদাহরণ হল পূর্বতন সংখ্যালঘু শ্বেতাঙ্গ সরকারের শাসনাধীন দক্ষিণ আফ্রিকা। কিন্তু রাষ্ট্রীয় আইনকে এভাবে অগ্রাহ্য করা শাস্তিযোগ্য অপরাধ। অর্থাৎ আইনের এই লুপহোলটা রয়েছে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে, যে আগে রাষ্ট্রের সার্বভৌমিকতাকে আমরা মর্যাদা দিই, পরে আন্তর্জাতিক আইনকে। তার ফলে অনেক রাষ্ট্রই আন্তর্জাতিক আইন অগ্রাহ্য করার সাহস পায়। এখানে এক কথায় এই যে পার্থক্যগুলো এতক্ষণ বোঝালাম, সেগুলোকে লেখা হয়েছে একটা চার্টের মাধ্যমে। উপসংহার: এই পার্থক্যগুলি ব্যাখ্যা করে যে কিভাবে জাতীয় এবং আন্তর্জাতিক আইনগুলি তাদের নিজ নিজ ক্ষেত্রের মধ্যে স্বতন্ত্র আইনি সমস্যার মোকাবিলা করে আমাদের সুষ্ঠু জীবনদান, সুষ্ঠু সমাজ জীবন প্রদান করে। অর্থাৎ দুটো ধরনের আইনই নিজের নিজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান করে আমাদের পক্ষে জীবনটাকে সুন্দর করে তুলেছে। পরিশেষে বলা যায় যে পরিমলচন্দ্র ঘোষ অত্যন্ত সঙ্গতভাবেই মন্তব্য করেছেন যে জাতীয় আইনের ধারণা নিয়ে আন্তর্জাতিক আইনকে বিচার করা চলে না। সার্বভৌমত্বই আন্তর্জাতিক আইনকে এক বিশেষ ধরনের আইনে পরিণত করেছে। এই হলো জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইনের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা অন্য একভাবেও আসতে পারে। প্রশ্নটা হলো, রাষ্ট্রীয় আইনের সঙ্গে আন্তর্জাতিক আইনের সম্পর্ক নিরূপণ করো। অর্থাৎ পার্থক্য নিরূপণ করার পরিবর্তে সম্পর্ক নিরূপণ করো প্রশ্ন আসতে পারে। যদি সেরকম প্রশ্ন আসে, তাহলে মানে যদি সংজ্ঞা না আসে, শুধু একটাই প্রশ্ন আসে যে জাতীয় ও আন্তর্জাতিক আইনের মধ্যে সম্পর্ক নিরূপণ করো, তাহলে জাতীয় বা রাষ্ট্রীয় আইনের সঙ্গে আন্তর্জাতিক আইনের পার্থক্য থেকে শুরু করতে হবে লেখাটা, এবং উপসংহারটা না দিয়ে উপসংহারের আগে এরপরে যেটুকু পড়াচ্ছি সেটা লিখতে হবে। রাষ্ট্রীয় আইনের সঙ্গে আন্তর্জাতিক আইনের বিরোধ। কে প্রবৃত্থান মন্তব্য করেছেন যে রাষ্ট্রীয় আইনের সঙ্গে আন্তর্জাতিক আইনের দুভাবে বিরোধ দেখা দিতে পারে। প্রথমত, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে রাষ্ট্রীয় আইন প্রণীত না হলে সংশ্লিষ্ট রাষ্ট্রের শাসন বিভাগ আন্তর্জাতিক আইনকে কার্যকর করতে পারে না। তার ফলে একটি রাষ্ট্র আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে বাধ্য হলেও সেই রাষ্ট্রের একজন নাগরিক এইরূপ আইন ভঙ্গ করতেই পারে। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে
কোনো আইন প্রণীত হলে অথবা কোনো রাষ্ট্র যখন কোনো চুক্তি করে কোনো আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে বা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে, সেই চুক্তির ভিত্তিতে রাষ্ট্র নিজেদের দেশের মধ্যে একটা আইন প্রণয়ন করে। কিন্তু যদি এই আইন প্রণয়ন রাষ্ট্র না করে কোনো আন্তর্জাতিক আইনকে মর্যাদা দেওয়ার জন্য, তাহলে সেই রাষ্ট্র যতই সম্মান প্রদর্শন করুক না কেন আইনটার প্রতি, রাষ্ট্রের অভ্যন্তরে যে ব্যক্তি রয়েছে তারা সেই আইন ভাঙতেই পারে, কারণ রাষ্ট্রের কোনো সমর্থন এই আইনের পেছনে নেই, বা কোনো রাষ্ট্রীয় আইন ওই আইনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, ওই আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। দ্বিতীয়ত, কোনো একটি রাষ্ট্র যদি তার নাগরিকদের এমন কোনো কাজ করার অনুমতি দেয় যে কাজটি একটি যৌথ সংস্থা হিসেবে রাষ্ট্র আন্তর্জাতিক আইন অনুসারে সম্পাদন করতে পারে না, তাহলে সংশ্লিষ্ট রাষ্ট্রের নাগরিকরা আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করতেই পারে। অর্থাৎ রাষ্ট্র যদি মদদ দেয় তাহলে এই ধরনের আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করাই যেতে পারে। বস্তুত একটি রাষ্ট্রের নিজস্ব আইন যাই থাকুক না কেন, তা চুক্তি সংক্রান্ত আইন বা প্রথাগত আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করতে বাধ্য। এইভাবে রাষ্ট্রীয় আইনের সঙ্গে আন্তর্জাতিক আইনের বিরোধের সম্ভাবনা থাকার ফলে দুই প্রকার আইনের মধ্যে প্রকৃত সম্পর্ক কী এবং কিভাবে সেগুলোর সমন্বয় সাধন করা সম্ভব তা নিয়ে আন্তর্জাতিক আইনবিদরা গভীরভাবে চিন্তাভাবনা করছেন। এই ব্যাপারটা লেখার পর তারপর উপসংহারটা দেবে যদি প্রশ্ন এরকমভাবে আসে যে রাষ্ট্রীয় আইনের সঙ্গে আন্তর্জাতিক আইনের সম্পর্ক নিরূপণ করো। এছাড়াও আরেকভাবে এই প্রশ্নটা আসতে পারে, সেটা হলো আন্তর্জাতিক আইনের সংজ্ঞা নিরূপণ করো এবং আন্তর্জাতিক আইনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। সেক্ষেত্রে জাতীয় এবং রাষ্ট্রীয় আইনের পার্থক্যের ক্ষেত্রে জাতীয় বা রাষ্ট্রীয় আইন সংক্রান্ত যে কথাগুলো রয়েছে সেগুলোকে লিখতে হবে না, শুধুমাত্র আন্তর্জাতিক আইনের বৈশিষ্ট্যরূপে এই কথাগুলো লিখতে হবে এবং পয়েন্টগুলোকে একটু আলাদা করে দিলে পরে ভালো হয়। যেমন পরিধিগত পার্থক্য এটা বলার পরিবর্তে রাষ্ট্রীয় আইন আন্তর্জাতিক আইন রাষ্ট্রকেন্দ্রিক, বা আন্তর্জাতিক আইন সম্মতিসূচক বা সম্মতিমূলক বা স্বেচ্ছামূলক, এই ধরনের পয়েন্ট দিতে পারো। আন্তর্জাতিক আইনের আন্তর্জাতিক আইন সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত নয়। আন্তর্জাতিক আইন অসংবদ্ধ। আন্তর্জাতিক আইনের ব্যাখ্যাকর্তার ক্ষমতার সীমাবদ্ধতা। আন্তর্জাতিক আইন কার্যকরী প্রাতিষ্ঠানিক কোনো কাঠামোর অস্তিত্ব নেই। আন্তর্জাতিক আইনের ভিত্তি উপযোগিতা এবং জনসমর্থন। আন্তর্জাতিক আইন পরোক্ষভাবে কার্যকর করা হয়। আন্তর্জাতিক আইনের কর্তৃত্ব সীমাবদ্ধ। এই ধরনের পয়েন্ট দিয়েও এই পুরো বিষয়টাকে একই রকমভাবে ব্যাখ্যা করে আন্তর্জাতিক আইনের বৈশিষ্ট্যও আলোচনা করা যেতে পারে। উত্তরটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং এরকম আরও উত্তর জানতে চাইলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আর যদি এই ধরনের কোনো প্রশ্নের উত্তর স্পেসিফিক্যালি জানতে চাও তাহলে কমেন্ট করে সেই প্রশ্ন লিখে দিও, আমি অবশ্যই উত্তর জানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।